আমি আর তুমি দর্শক নাকি? আমি আর তুমি দেখতেছি নাকি? হে হে। গ্রুপে আগে লিঙ্কটা দিয়ে দিই। কেউ জয়েন করে নাকি? কারণ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আফসানা, ভালো আছি। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ? তোমরা তোমরা যদি শুনতে পাও আমাকে একটু বলো। এই এটাকে আনমিউট করছো? এটাকে আনমিউট করছো? ওকে, শুনতে পাচ্ছ সবাই? ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে, আমাদের ওয়েব ক্যামেরার লেন্স থেকে আমরা কিন্তু চলে আসছি ওয়েব একদম স্মার্টবোর্ডের একটু বড় পর্দায়, তোমাদের আমাদেরকে যেন ভালোভাবে দেখতে পারো এই জন্য। তো তোমাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের আজকের যে ক্লাস শুরু করবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবল। তো তোমরা যারা একটু বই বের করে নিয়ে সবাই বই বের করে নাও, এবং আমরা যেগুলো দাগাবো তোমাদের সেগুলো দাগাই নিতে হবে এবং সুন্দর করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো
তো প্রথমে যদি আমরা একটু যাই, তো আমরা পড়বো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা গতদিন যেগুলো লেকচার নিচ্ছি সেটা হচ্ছে কি পরিবেশ রসায়নের যে লেকচারগুলো হয়েছে ওইগুলো আমরা পরে নিব, ওইগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, ওইগুলো আমরা পরে নিব। তার আগে আমরা একটু নতুন করে শুরু করছি, তো তো এজন্য আমাদের হচ্ছে এই অধ্যায়টা আমরা শুরু করব, ঠিক আছে? তো আমরা যদি একটু যাই, তো এখান থেকে আমাদের তেমন কোনো কিছু করার নাই, আমরা একটু নিচের দিকে যাব। এই পেজটায় আসো, হ্যাঁ এই পেজটায় আসো। তো এই পেজটা বের করো, যদি বের করো তাহলে এই পেজ থেকে আমাদের যেটা পড়তে হবে যে ইলেকট্রন বিন্যাসের মৌলের শ্রেণী বিভাগ। তো আমরা ছোটবেলা থেকেই পর্যায় সারণী পড়াশোনা করে আসছি, তো পর্যায় সারণী কে প্রথম আবিষ্কার করছে এইটা তোমাকে জানতে হবে। তোমার মনে হতে পারে যে এটা খুবই সহজ বিষয়, কিন্তু এটাই ভর্তি পরীক্ষায় আসে যে পর্যায় সারণী কত সালে, দেখো 1869 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেন্ডেলিভ ও 63টি মৌলকে এদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করছিল, প্রথম পর্যায় সারণী তৈরি করছে। চিন্তা করো, ও যে চিন্তা করছে যে মৌলগুলোকে ভাগ করা যায়, মৌলগুলোকে সুন্দর করে সাজানো যায়, ও চিন্তা করছে, ওই জন্য ওকে ধন্যবাদ দেওয়া যায় যে ও ভালো একটা কাজ করছে। এই জন্য ওর নামটা মনে রাখবো, নাম হচ্ছে মেন্ডেলিভ। এবং ও কত সালে দিয়েছে? 1869 সালে দিয়েছে। এবং দেখো একটা মৌল দিয়েছে 63টা, 63টা মৌলকে ও 12টা পর্যায়ে 8টা গ্রুপে ভাগ করছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি যদি অ্যাডমিশনের গাইডগুলো বের করো দেখবা এখানে হাজার হাজার কোশ্চেন আসছে এখান থেকে, বুঝতে পারছো? তো এটা এই যে পড়াশোনা যে বানাইছিল, তো এটাকে বলছে যে পরবর্তী আরেকজন এসে বলছে যে না এটা কি, এটা ঠিক নয়, আমরা আরেকটা বানাবো, বুঝতে পারছো? সায়েন্সের একটা কথা আছে, কি বলতো? সায়েন্সের কথা হচ্ছে there is no decision is the final decision. সায়েন্সের সবসময় সবকিছু পরিবর্তন হয়, বুঝতে পারছো? আজকে যেটা দেখছো ঠিক, পরবর্তী দেখবো এটা ভুল। হ্যাঁ, তো এখন যদি এখানে দেখো যে এই যে 12টা পর্যায়ে 8টা গ্রুপে বিন্যস্ত করলো, পরবর্তীতে আরেকজন আসলো, আমরা বলি বোর, আসলে বোরই হচ্ছে পরবর্তী পড়াশোনা এটা বানাইছে, বুঝতে পারছো? পরবর্তী কি করলো, ও ভাগ করলো হচ্ছে এটা পারমাণবিক ভরের ক্রম অনুসারে ভাগ করেছিল, মানে সাজাইছিল। পরবর্তীতে পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী ভাগ করছে কয়টা? 7টা পর্যায়, 18টা গ্রুপ, ঠিক আছে? তো এটাকে আমরা বলছি দীর্ঘকার পর্যায় সারণী। এটা দীর্ঘকার পর্যায় সারণী। টোটাল হচ্ছে এখানে কটা মৌল আছে? 118টা মৌল আছে, কিন্তু এখানে কটা ছিল? 63টা। প্রত্যেকটা ইনফরমেশন মেডিকেলে যারা করবে তাদের দাগ আনতেই হবে এবং মনে রাখতে হবে। এবার যদি তুমি এদিকে আসো যে আধুনিক পর্যায় সূত্র, এখান থেকে আমরা তেমন কিছু পড়বো না, আমরা শুধু জানবো যে মৌল সময়ের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখান থেকে কোনো কিছু লাগবে না, জাস্ট এমনি একটু দেখে নিলাম, ঠিক আছে? আর এটা এই যে সেকেন্ড যে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে, এই পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কি বলতো? ইলেকট্রন বিন্যাসের ক্রম, বুঝতে পারছো? এটাও কিন্তু তোমাকে জানা লাগবে। আবার পরীক্ষায় যদি আসে যে ইলেকট্রন বিন্যাসের ক্রম অনুসারে কোন পর্যায় সারণী বানাইছে, তাহলে কিন্তু বোরেরটা হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তোমরা আরেকটু নিচে আসো, দেখো এই দেখো প্রথম লাইনে লেখা আছে, দেখো বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় আকারের একটি পর্যায় সারণী তৈরি করেন। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে করাটা আরেকটা কিভাবে বলবো বলতো? বলবো হচ্ছে কি পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে, তাহলেও কিন্তু ওটা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে এবার যদি তোমরা আরেকটু কোন দিকে আসবে, একটু নিচ দিকে আসো, এখানে আসো। তো এবার আসো, তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কথাটা বলো। তোমরা তো আগে দেখেছো আমাকে, কোথায় বলো তো? ওয়েব ক্যামেরার লেন্সে দেখছো, এখন কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ ভালো করে? দেখো চেহারায় কিন্তু অনেক বেশি কিউটনেসের অভাব আছে। দেখো লেন্সে দেখছো, এখন কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ ভালো করে? দেখো চেহারায় কিন্তু অনেক বেশি কিউটনেসের অভাব আছে। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবা, ঠিক আছে? আমার একটা ছোট ভাই আছে এখানে, আমার নামও সজীব। এই তোমাদেরকে সজীব নামে একটা গল্প বলছিলাম না? একবার আমি হচ্ছে
হল থেকে বের হয়েছি, হল থেকে বের হয়ে আমাদের আরএমসির ক্যান্টিনে গেছি, বুঝছো? তো ক্যান্টিন আলার নাম হচ্ছে সজীব। হ্যাঁ, তারপর ক্যান্টিন আলা থেকে একটা রিক্সাওয়ালা উঠছি, রিক্সার ক্যান্টিন থেকে নেমে খাবার দাবার খেয়ে রিক্সায় উঠছি, ওই রিক্সাওয়ালার নামও সজীব। তারপর ওখান থেকে টিউশনে গেছি, টিউশনের চারিদিকে উপরতলা থেকে একজন বলতেছে এই সজীব তোকে কিন্তু মারবো। হ্যাঁ, তো ওর ওই ছেলে ছোটের নাম সজীব। ওইখান থেকে আবার একটা স্টিলের দোকানে গেছি, স্টিল লোহা কিনবো, বুঝছো? তো ওই লোহার যে দিবে, যে কর্মচারী, ওর নামও কি বলতো? সজীব। তারপর ওখান থেকে হলে আসছি, হলে এসে আমার বন্ধু তুষারের রুমে গেছি, তুষারের রুমমেটের নাম হচ্ছে নতুন জুনিয়র, আমার নাম হচ্ছে সজীব, বুঝতে পারছো? তো সজীবের সরাসরি আমি যেখানে আসছি এই ছেলেটার নাম হচ্ছে সজীব, বুঝছো? তো আসো আমরা একটু পড়াশোনা করি। এদিকে দেখো, এই যে এস ব্লক মৌল নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, এস ব্লক মৌল। হ্যাঁ, তো প্রথম দেখো, এই পরিশ্রেণী মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা যায়। ও আচ্ছা, লেখার ইয়ে দিন না। ওকে, এই যে এই পরিশ্রেণী, দেখো এই পরিশ্রেণী মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা যায়। এগুলো তোমরা জানো যে একটা হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এ ব্লক। এই যে এস ব্লক মৌল, প্রথম যেটা জানবা যে এস ব্লক মৌল কাদের বলি? এস ব্লক মৌল তাদেরই বলি যাদের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাবে। দেখো তো, এই যে হাইড্রোজেন ইলেকট্রনটা কার গেছে বলতো? এসে গেছে না? হিলিয়াম কোথায় গেছে বলতো? এসে গেছে। এই যে লিথিয়াম দেখো এসে গেছে সর্বশেষে। তাহলে যাদের ইলেকট্রন সর্বশেষে কোথায় যাবে? এস অরবিটালে যাবে, তাদেরকে আমরা কি বলবো? এস ব্লক মৌল বলবো। এটা তো তোমরা জানবাই। তাহলে এস ব্লক মৌল কোনগুলা? দেখো এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 আর হচ্ছে একটা আছে হিলিয়াম। হিলিয়াম, এই কয়টাই হচ্ছে কি এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সংখ্যা কতটি? এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। এখন কথা হচ্ছে, যদি কখনো ভুলে যাও, ধরো তোমরা ভুলে যাও, তোমরা তো সবকিছুই ভুলে যাও, তোমাদের কত কিছু মনে রাখতে হয়, কত পাসওয়ার্ড মনে রাখতে হয়, কত ধরনের নাম মনে রাখতে হয়। দেখো আমরা এটা মনে রাখবো যে এই যে 14টা, হ্যাঁ 14টায় দেখো এসটাকে যদি তুমি লেখো, এসটাকে কেন যেন আমার মাঝে মাঝে 4 মনে হয়। কিভাবে 4 মনে হয়? দেখবা এসটাকে দেখবা 4-এর মতো প্যাচ আছে, দেখো এই দেখো। হ্যাঁ, এস গোলক মূলক কেন জানেন 4, 14, হ্যাঁ 4, বুঝতে পারছো? তাহলে এস লেখার সময় মনে রাখবো এটা 4, 14টা হবে। এস ব্লক মৌল থেকে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা কি জানো? এস ব্লক মৌল আর ডি ব্লক মৌল দুইটার বৈশিষ্ট্য এবং সংখ্যা উল্টা। মানে এস ব্লক মৌল 14টা। আচ্ছা, 14 কথাটাকে যদি একটু উল্টাও তাহলে কয়টা হয় বলো তো দেখি? বলো, 14কে যদি একটু উল্টাও, এই 14টাকে যদি একটু উল্টাও কত হয় বলো দেখি? দেখি একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে একটু, হ্যাঁ বলো। বলতো এস ব্লক মৌল তো আমরা একটু যদি এস 14টাকে যদি একটু উল্টাই কত হয়ে যাবে বলো তো? সহজ একটা প্রশ্ন করলাম, দুধ ভাত, বলো। সজীবের মেলা, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ভালো মানুষের নাম সবসময় সজীব হয়, বুঝছো? স দিয়ে সজীব, মানে স দিয়ে সবকিছু সুন্দর, সতেজ, বুঝতে পারছো? সজীবের মেলা, হ্যাঁ 41টা, হ্যাঁ সাবাস, দারুন। 41, দারুন। তাহলে এই ডি ব্লক মৌল কটা হবে? ডি ব্লক মৌল হবে 41টা, ঠিক আছে? তাহলে এস ব্লকের মৌলের যেসব বৈশিষ্ট্য পড়বো এবং ডি ব্লকের যে বৈশিষ্ট্য বলবো একে অপরের বিপরীত হবে, মনে রাখবে এটা, ঠিক আছে? এস ব্লকের মৌলের সংখ্যা এবং ডি ব্লকের মৌলের সংখ্যা উল্টা। এস ব্লকের 14টা, 14 করে যদি একটু উল্টাও হয়ে যায় 41, তার মনে রাখতে হবে ডি ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 41। ভুলে যাওয়া যাবে না, মনে রাখতে হবে। এখন তাহলে এবার যদি তাহলে এখানে একটা সুন্দর একটা চমৎকার একটা এমসিকিউ আছে, 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত ইউপ্যাক সংস্থা কর্তৃক অনুমোদিত মৌলের সংখ্যা কতটা? এটা হচ্ছে যে এত বড় বাচ্চাও পারবে, তুমি পারবা না মানে? কত হবে? 118টা, হ্যাঁ। ওকে, এবার যদি এটা আসো, এই দেখে এদিকে আসো। এই তোমরা কি খুব মজা পাচ্ছ এই যে স্মার্ট বোর্ডে করে? হ্যাঁ, আগে তো তোমাদের হচ্ছে স্ক্রিন শেয়ারে ক্যামেরার ওয়েব লেন্সে পড়ালাম, কত সুন্দর করে পড়ালাম, হ্যাঁ খুব মজা পাচ্ছ নাকি তোমরা বলো তো? আচ্ছা, তাহলে এস ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে? NS1, ও বাবা, আর NS1 আর হচ্ছে কি ক্লিন, হ্যাঁ NS1 আর NS2 তে যাবে, ঠিক আছে? এটা তো মনে রাখলা, তাই তো? তাহলে এবার আসো পি ব্লকে একটু যাই, তাই না বলো? পি ব্লকে একটু যাই। তো পি ব্লকে যাওয়ার ক্ষেত্রে আমরা একটু পি ব্লকে যাই যদি, এটা হচ্ছে পি ব্লক, হ্যাঁ। তো পি ব্লকের বইটা একটু বের করো, আল্লাহর রাস্তায় বইটা একটু বের করো, তোমাদের তো বলে বলে বলেন যায় না। পি ব্লকটা একটু বের করো, বের করে দেখো যে পি ব্লক, হ্যাঁ পি ব্লকের প্রথমে যেটা জানবে সেটা পি ব্লকের যে ইলেকট্রন গুলো পি অরবিটালে যাবে, যেমন দেখো তো সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? এই দেখো পিতে গেছে, এই দেখো পিতে গেছে, পিতে গেছে। সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গেলে সেটা পি ব্লক মৌল, শেষ কাহিনী শেষ। এখন পি ব্লকের মৌলের সংখ্যা কতটা?
পি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 36টা। বুঝতে পারছো? এটা মুখস্থ করবা। বুঝতে পারছো? তাহলে পি ব্লকের মৌল সংখ্যা কতটা? 36টা। এখন কথা হচ্ছে এই যে পি ব্লক মৌল, পি ব্লকের মৌলের মধ্যে একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি? পি ব্লকে কিছু নতুন মৌল আবিষ্কার হয়েছে। কোনগুলা? দেখো পি ব্লকের নতুন মৌল হচ্ছে এই দেখো নিহোনিয়াম, ফ্লোরোভিয়াম, মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, টেনেসিন আর ওগেনেসান। বুঝতে পারছো? এখন তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, মনে করো তুমি একটু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, সবাই জানবে পি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 36টা, কিন্তু তোমাকে জানতে হবে যে নতুন কোনগুলা, নতুনগুলোর নাম কি। পরীক্ষায় আসবে নিচের কোনটি পি অরবিটালের মৌল নয়। বুঝতে পারছো? তো দিয়ে দিবে নিওমিয়াম, ফ্লোরোভিয়াম, মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, টেনেসান, ওগেনেসান। তুমি তো আকাশ থেকে ধাপ করে করবা ভাই, স্যাররা আউট থেকে প্রশ্ন করছে, মেডিকেলের স্যাররা ভালো নয়। বুঝতে পারছো? কিন্তু তুমি তো মেডিকেলে পড়বা, তোমাকে তো পড়া লাগবে না, বইয়ে তো লেখা আছে, পড়া লাগবে তো। তাহলে এটা একটু আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। তো দেখো এই যে নিহোমিয়াম, নিহা নামের একটা মেয়ে ছিল, বুঝছো? ও কি করছে? ফ্লোরিডাইজ, ফ্লোরিডা হচ্ছে ইউএস এর একটা মানে অঙ্গরাজ্য। ফ্লোরিডায় গিয়ে ও লিভার ক্যান্সারে, মানে লিভার ক্যান্সার হবে, বুঝতে পারছো? এই টেনশনে, হ্যাঁ, ও মরে যাওয়া অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছো? তো আমরা এটাকে, এই কাহিনীটাকে এইভাবে মনে রাখি। আমরা মনে রাখি এইভাবে যে কোথায় লিখি? আমরা এখানে লিখলাম, হ্যাঁ, আমরা মনে রাখবো এইভাবে, কলম নিচে হচ্ছে নিচে। তাহলে মনে রাখবো হচ্ছে নিহা, হ্যাঁ, নিহা। নিহা আমরা মনে রাখবো কি? ফ্লোরিডায়। ফ্লোরিডায় কি লিভার ক্যান্সার, কি ক্যান্সার বলতো? লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার মানে কি বলতো? কলিজার ক্যান্সার। আল্লাহর মাল, আল্লাহর কাছে যাওয়া ছাড়া কেউ বিপদে আর বাঁচাতে পারবে না, বলো। আচ্ছা, তাহলে নিহা ফ্লোরিডায় লিভার ক্যান্সারের টেনশনে কি করবে? টেনশনে মরে গেল। ঠিক আছে? হে এ দেখছো এটা? দেখতে পাচ্ছ? তাহলে এটা একটু মনে রাখা লাগবে। নিও থেকে কি মনে রাখবা? এই যে নিওনিয়াম। ফ্লোরিডা থেকে মনে রাখবা ফ্লোরোভিয়াম। লিভার থেকে মনে রাখবা লিভারমোরিয়াম। আর মোরলো থেকে মনে রাখবা কি বলতো? এই যে মস্কোভিয়াম। আর টেনেসিন, টেনশন থেকে মনে রাখবা টেনেসিন। আর গেলে থেকে মনে রাখবা গেলেসান, মানে ওগানেসান। বুঝতে পারছো? মনে রাখতে হবে কিন্তু। তোমরা কি লিখছো এটা? লিখে সুন্দর করে বইয়ের চিপায় লিখে রাখো। এগুলো চিপা চাপাই কাজে লাগাতে হবে, বইয়ের চিপা চাপাই লিখে রাখবা যাতে পরবর্তীতে মনে থাকে। দেখো একটা চমৎকার একটা এমসিকিউ আছে এখন, তাহলে এটা সুন্দর করে লিখে ফেলো। তারপরে যদি আমরা একটু দেখি যে চমৎকার একটা এমসিকিউ আছে, এই চমৎকার এমসিকিউ এর উত্তরটা তোমাদেরকে আমরা শিখাইছি যে এস ব্লকের মৌল সংখ্যা কত। দেখো উত্তরটা কিন্তু 14, এবং দেখো ঢাকা বোর্ড 2016 সালে আসে গেছে। তুমি এখন মনে করবা এরকম দুধভাত প্রশ্নও কি দিবে? জি, এরকম দুধভাত প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় দেয়, তোমাকে শুধু পড়তে হবে। তুমি মনে করতেছ তুমি এখন পড়লা দেখে পাচ্ছ, অনেকে বই পড়বেই না, ইজ বিজি, ইউজ ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার। বুঝতে পারছো? তাহলে এবার যদি তুমি আরেকটু নিচে আসো, তাহলে চলো আমরা আরেকটু নিচে যাই। আরেকটু নিচে গেলে দেখো এখানে আসো এবার, যে দেখো বলছে জেনে নাও। তাহলে যদি জেনে না নেই তাহলে তো আমাদের পাপ হবে। অবশ্যই আমাদের কি করতে হবে? জেনে নিতে হবে। জেনে নেওয়ার জন্য কি বলছে? এই দেখো এখানে আর কিছু নাই, হ্যাঁ, এখানে সরি এখান থেকে কিছু নাই, এখান থেকে আমরা কিছু মনে রাখবো না। আচ্ছা, এই এটার উত্তর বলো দেখে কি হবে? এখনই শিখালাম, এবার যদি ভুল করো, হ্যাঁ, এই কমেন্ট করো, কমেন্ট করে এটার উত্তর কি হবে বলো। পি ব্লকের মৌল সংখ্যা কতটি? দুধভাত প্রশ্ন, উত্তর দাও। উত্তর দিয়ে একটা ধন্যবাদ জিতে নিতে পারো, টাকা পয়সা নাই। হ্যাঁ বলো, পি ব্লকের মৌল সংখ্যা কত? উত্তর দাও দেখি। সত্যি দেখো তো উত্তরটা তো দিচ্ছে নাকি? এই তোমরা কি উত্তর দিচ্ছ? দাও উত্তর দাও, যে পি ব্লকের মৌল সংখ্যা কতটি? উত্তর দাও, সহজ। দেখো যশোর বোর্ড 2016 সালে আসছে, জগতের সহজ প্রশ্ন দিচ্ছে। কি এরা কি উত্তর দেয়? তামান্না 36। হ্যাঁ তামান্না, তোমাকে ধন্যবাদ। তামান্না মেয়েটা ক্লাস করে নিয়মিত। ওকে তামান্না, তাহলে তোমারটা ঠিক হয়েছে, সহজ প্রশ্ন, তাই না বলো? এবার আসো আমরা একটু আরেকটা যাবো, সেটা ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌল সম্পর্কে পড়ানোর আগে তোমাদের কি বলছিলাম বলো তো? 41 কে বলছে? অপশন তুমি করছো কি? তুমি তো একদম আমাকে একদম এত পড়ালাম, তুমি তো আমাকে একদম মান সম্মান একদম ডুবাই দিলা। আস্তাগফিরুল্লাহ। অপশন না, ওটা কি 41 হবে না 36 হবে বলো তো? 36 হবে। ওকে, তাহলে দেখো এই যে ডি ব্লক মৌল, তো ডি ব্লক মৌল তাদের ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে? ডি অরবিটালে যাবে, তাদেরকে আমরা কি বলবো? ডি ব্লক মৌল বলবো। ক্লিয়ার?
তো ডি ব্লক মৌলের একটা গুরুত্বপূর্ণ, ডি ব্লক মৌল কয়টা দেখো 41টা। আমি বলছি এস ব্লকের উল্টা হবে ডি ব্লক, তার ডি ব্লক 41টা, এটা তোমাদেরকে আগেই বলছি তাই না। এখন আসো ডি ব্লক মৌলের একটা খেলা আছে, খেলাটা হচ্ছে আমরা যদি একটা ডি ব্লক মৌলে যাই তার আগে একটা খেলা নিয়ে কথা বলি। খেলাটা কি বলতো? খেলাটা হচ্ছে ডি ব্লক মৌলের একটা জিনিস আছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। কি মৌল বলতো? অবস্থান্তর মৌল। ওকে, এই দেখো অবস্থান্তর মৌল আছে, ঠিক আছে। এই যে অবস্থান্তর মৌল, ক্লিয়ার করি আমি, হ্যাঁ। এই যে অবস্থান্তর মৌল, তুমি পরীক্ষা দিবা অথচ অবস্থান্তর মৌল জানবা না, এরকম হবে না, এটা জানতে হবে। এবং অবস্থান্তর মৌল সম্পর্কে বারবার প্রশ্ন আসছে যে স্ক্যান্ডিয়াম 3+ কেন অবস্থান্তর নয়, ব্যাখ্যা করো। তারপরে আসবে যে এটা কেন অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করো। আর অবস্থান্তর মৌলের আবার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো। তাহলে হোয়াট ইজ ট্রানজিশনাল এলিমেন্টস, এটা আমাদের জানতে হবে যে অবস্থান্তর মৌল কি জিনিস। তো অবস্থান্তর মৌল হচ্ছে যেসব ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে, তার মানে এই আয়নটা হবে সুস্থিত আয়ন। কি আয়ন বলতো? সুস্থিত, স্থির মানে সুস্থিত আয়ন, যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে আংশিকভাবে পূর্ণ থাকবে। মানে D1 থেকে D9, বুঝতে পারছো? D10 কখনো হবে না, D0 হবে না, ঠিক আছে। তাদেরকে আমরা বলতেছি অবস্থান্তর মৌল, বুঝতে পারছো? তাহলে দেখো যেসব মৌলের একটা আয়ন গঠন করবে যেটা সুস্থিত আয়ন, এবং সে আয়নের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি দেখতে পাবা যে ওর কি আছে বলতো? ওর ইলেকট্রন বিন্যাসে দেখবা ইলেকট্রনটা D1 থেকে D9 হচ্ছে, D10 হচ্ছে না, আবার D0 হচ্ছে না, বুঝতে পারছো? তাকে আমরা বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌলের শর্ত হচ্ছে সুস্থিত আয়ন গ্রহণ করতে হবে এবং ডি অরবিটালে D1 থেকে D9 হওয়া লাগবে, তাকেই আমরা বলবো হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস বা অবস্থান্তর মৌল। এরকম আরেকটা অবস্থান্তর মৌল আছে, সেটার নাম হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট, মানে হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল। ওটা নিয়ে আমরা পড়াশোনা করবো, অন্ত অবস্থান্তর মৌল, এটা নিয়ে আমরা পড়াশোনা করবো এ ব্লকে। এখন এদিকে আসো, এই অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, বুঝতে পারছো? অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা বলতো কারা অবস্থান বদলায়, কিছুক্ষণ পরেই অবস্থান বদলায়? কারা জটিল বলতো? ছেলেরা জটিল না মেয়েরা জটিল, আমাকে বলতো, একটু বলো। এই মেয়েরা বলতো, ছেলেরা জটিল না তোমরা জটিল বলতো? মেয়েরা জটিল না ছেলেরা জটিল বলতো? জটিল কারা? কাদের মন বোঝা একটু কঠিন বলতো? কাদের মন বোঝা একটু কঠিন, একটু বলো তো, একটু বলো বলতো। পরীদের মন বোঝা কিন্তু একটু কঠিন, পরীরা একটু জটিল হয়, বুঝতে পারছো? পরীরা কি হয়? একটু জটিল হয়। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে। তার আগে হচ্ছে অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা থাকে। দেখবা আয়রনের দুইটা যোজনী, ইকারাস, দেখবা আয়রন একটা 2+, একটা হচ্ছে 3+, বুঝতে পারছো? তার মানে দারুণ এই পরিবর্তনশীল কি আছে, যোজ্যতা আছে। 2 নম্বর হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। তোমরা একটু বলো যে কার মন জটিল, ছেলেদের না পরীদের? মানুষ দুই প্রকার, একটা ছেলে আর একটা পরী, বুঝতে পেরেছ? এবার আসো, তারা জটিল যৌগ গঠন করে, তার মানে অবস্থান্তর মৌলগুলো কি করে? জটিল যৌগ গঠন করে। তারপরে বলছি তারা প্রভাবক রূপে ক্রিয়া করে। তারপরে দেখো তারা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। ভেরি গুড, ওকে। কথা হচ্ছে আমাকে একটু বলো যে কারা আসলে জটিল, পরীরা জটিল না আমরা ছেলেরা জটিল? একটু বলো তো ভাই। ছেলেরা জটিল তোমাকে বলছে? আল্লাহ কি বলে এই মেয়ে? এই সত্য কথা কও, সত্য কথা কও। ছেলেরা বলে জটিল, হ্যাঁ? বলো বলো বলো। তাহলে কিন্তু তোমার তাহলে এটা মিলাতে পারবো না, কিভাবে তোমরা মনে রাখবা? তাহলে তোমার দায়িত্ব হবে মনে রাখবা, হ্যাঁ। এই অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এটা মনে রাখতে হবে, 5টা বৈশিষ্ট্য আছে না? পরীক্ষায় আসবে নিচের কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়, তাহলে এটা মনে রাখবে কি? এটা তোমাকে মনে রাখতে হবে। তো মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে আমরা এটা ভেবে মনে রাখি যে আসলে জটিল কারা। আমরা মনে রাখি যে মেয়েরা জটিল, তো মেয়েরা জটিল না বলে আমরা বলি আসলে মেয়েরা তো আসলে পরি, তাই না? বলো পাক্কা পরি, হ্যাঁ। দেখবো ফেসবুকের ডিবি দিয়ে দিয়েছে, বায়ো দিয়ে রাখছে স্যাম্পল গার্ল, এক মেয়ে ফ্রেন্ডই করেছে, আইডির নাম হচ্ছে অভুজ মেয়ে। অভুজ মেয়ের বায়োতে আবার দেওয়া আছে স্যাম্পল গার্ল, নট সিম্পল গার্ল। ওই সিম্পল দিতে গিয়ে স্যাম্পল দিছে। তো আমার কথা হচ্ছে এটা আমরা একটু মনে রাখবো কিভাবে, দেখো। এটা আমরা মনে রাখবো, একটা কথা মনে রাখবা যে আসলে পরীরা হয় হচ্ছে জটিল, বলতো কি? পরীরা জটিল, তাই না? পরীরা জটিল, আমরা এটা এভাবে মনে রাখি যে অবস্থান্তর মানে এক জায়গায় স্থির থাকবে না। দেখবো ওর সাথে একটু কুটনামি করবে। মনে করো কোনো একটা কথা তুমি
যদি পুরো জায়গায় ছড়াই দিতে চাও, তাহলে তোমার কোনো বান্ধবীকে যে বলবা, শোন উমুক না উমুক এটা বলছে, খবরদার তুই কাউকে বলবি না। পরের দিন যা দেখবা তোমাকে আরেকজন এসে বলতেছে, জানিস উমুক উমুক বলছে, তুই কাউকে জানে বলিস না। সবাইকে কি করবে বলতো, ছড়াই ছিড়াই দিবে। বুঝতে পারছো? তো কথা হচ্ছে আমাদের এটা একটু মনে রাখতে হবে, পরিরাজ জটিল। তো পরিরাজ জটিল থেকে আসলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এটা একটু ক্লিন করি, তারপর আমরা এখানে লিখি যে ও রি রা কি বলতো, পরিরা হচ্ছে জটিল। তাহলে বলতো, দেখো অর্ধেক পুরুষকে প্যারা দেয় কারা বলতো, পরিরা। অর্ধেক যুদ্ধ হয়েছে কিসের জন্য বলতো, পরিদের জন্য। বুঝতে পারছো? তো আমরা মনে রাখবো আসলে, এই যে দেখো প দিয়ে মনে রাখবা, এরা হচ্ছে পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করে। আর জটিল র দিয়ে মনে রাখবা কি বলতো, রঙিন যৌগ গঠন করবে। আর জটিল থেকে মনে রাখবা কি বলতো, জটিল যৌগ গঠন করবে। এবার প দিয়ে আরো কথা মনে রাখতে হবে, প্রভাবক হিসেবে কাজ করবে। প দিয়ে মনে রাখতে হবে প্যারাচুম্বকীয়। তার মানে আমরা বলতেছি যে পরিরাজে জটিল, এই পরিরাজে জটিল প দিয়ে আমরা তিনটা কথা মনে রাখবো। একটা হচ্ছে পরিবর্তনশীল যোগ্যতা, আরেকটা মনে রাখবো হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া করে, আরেকটা মনে রাখবো হচ্ছে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, এবং র দিয়ে মনে রাখবো রঙিন যৌগ গঠন করবে, এবং জ দিয়ে মনে রাখবো জটিল যৌগ গঠন করবে। বুঝতে পারছো? এটা একটু চিবা একটু লিখে রাখো, কারণ মনে রাখতে হবে এবং পরীক্ষায় এটা আসবে। পরীক্ষায় আসবে যে নিচের কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়, তাই তোমাকে এটা মুখস্থ করতে হবে এবং এটা পারতে হবে। এবার যদি তুমি আরেকটু নিচে আসো, তাহলে আরেকটা চমৎকার প্রশ্ন আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে দেখো, এখানে যদি দেখো যে আরেকটা চমৎকার প্রশ্ন আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, এই যে দেখো যে স্ক্যান্ডিয়াম 3+ এবং জিঙ্ক 2+, এরা নাকি অবস্থান্তর মৌল নয়। এরা কি নয়? অবস্থান্তর মৌল নয়। তো তোমাদের খ নম্বর কোশ্চেন আছে না, খ নম্বর প্রশ্ন আসে যে স্ক্যান্ডিয়াম 3+, মানে এরকম আসে, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো। জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এটা পারতে হবে। এখন আসো দেখো, স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর নয়, জিঙ্ক 2+ অবস্থান্তর নয় কেন? দেখো স্ক্যান্ডিয়াম 3+-এ ডিতে ইলেকট্রন কয়টা আছে দেখো তো, 0। তো 0 থাকলে আমরা পড়ছি কি, অবস্থান্তর মৌল হইতে হবে একটা এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন, মানে একটা ভদ্র আয়ন। বুঝতে পারছো? লাফালাফি করবে না, এখান থেকে পরিবর্তন হবে না, এটা সুস্থিত আয়ন। এই আয়নের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করছি, তো ইলেকট্রন বিন্যাস করে দেখা গেল যে ডি অরবিটালে ইলেকট্রন থাকতেছে হচ্ছে কয়টা বলতো, 0টা। কিন্তু যদি অবস্থান্তর হইতে হয়, ইলেকট্রন থাকা লাগে হচ্ছে D1 থেকে D10 D9, তাই না বলো? D1 থেকে D9। তাহলে মিললো? কন্ডিশনের সাথে মিললো না, এই জন্য আমরা বলতেছি এটা হচ্ছে অবস্থান্তর মৌল নয়। তারপরে আসো জিঙ্ক 2+, এটা হচ্ছে জিঙ্কের স্টেবল আয়ন, এবং এই স্টেবল আয়নে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখো ডিতে আবার আছে 10টা ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রন তো থাকা যাবে না, 9টা থাকা লাগবে। তাহলে 9টা থাকার জন্য এটাও কি বলতো, এটা অবস্থান্তর মৌল নয়। এখন কথা হচ্ছে, তুমি যদি মনে করো মানে এমনিতেই একাডেমিক তোমাদের যে কোশ্চেন গুলো আসবে, একাডেমিকে সরাসরি আসবে যে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, ব্যাখ্যা করবে, এটা আসবে। কিন্তু এমসিকিউ যদি দেয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, সেক্ষেত্রে আবার অন্যটা মানে হচ্ছে কি, বলবে কোন আয়ন, দেখবে স্ক্যান্ডিয়াম 2+ দিছে, স্ক্যান্ডিয়াম 3+ দিছে, স্ক্যান্ডিয়াম 1+ দিছে। বুঝতে পারছো? তাহলে একটু মনে রাখতে হবে যে স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে কি, অবস্থান্তর নয়। বুঝতে পারছো? জিঙ্ক 2+ নয়। বুঝতে পারছো? পরীক্ষা আসবে সরাসরি। তাহলে মনে রাখবা কিভাবে, এদিক দেখো, এই বলো স্ক্যান্ডিয়াম সি কিনা বলো। তাহলে সি দিয়ে একটা কথা মনে রাখতে হবে, বলো সি কয় নাম্বার অ্যালফাবেট বলো তো? সি হচ্ছে 3 নাম্বার অ্যালফাবেট। তাহলে দেখো স্ক্যান্ডিয়ামের সি থেকে মনে রাখবা 3 নাম্বার অ্যালফাবেট, 3+ আয়নটা হচ্ছে অবস্থান্তর নয়। আবার দেখো জিঙ্ক, জেডটা দেখতেই আমার 2 এর মতো লাগে, দেখো জেডটা দেখতে আমার 2 এর মতো লাগে, তাহলে জেড 2 থেকে মনে রাখবা, জেড মানে তো 2, হ্যাঁ 2+, দেখো 2টাকেই তো জেড লেখা যায় নাকি, জেড। 2+টাও কি নয়, অবস্থান্তর নয়। এইভাবে একটু মনে রাখতে হবে, একটু মাথাটাকে একটু খাটাতে হবে এবং একদম স্মুথলি মনে রাখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, পোলাপাইন কারেন্ট নাই নাকি? পোলাপাইন কেউ ক্লাসে জয়েন করে না কেন? এই কয়জন জয়েন করতে সজীব? 3 জন, সাবাস। আমি, তুমি আর হচ্ছে সে, হ্যাঁ আমি, তুমি আর ড্যানিশ। ওকে, এবার যদি প্রশ্ন আসে যে, এবার যদি প্রশ্ন দেয়, ধরো এটা বললো যে অবস্থান্তর নয় কোনটা, এবার যদি বলে যায় অবস্থান্তর কেন, এই যেটা কেন অবস্থান্তর, আয়রন 2+ অবস্থান্তর কেন, এটা যদি প্রশ্ন দেয়, কিরে লেখে না কেন? আয়রন 2+ অবস্থান্তর কেন, আয়রন 3+ অবস্থান্তর কেন, তাহলে কি ব্যাখ্যা দিব বলতো? তেমন সুন্দর করে ইলেকট্রন বিন্যাসটা করবা,
এই যে ডি একটা মার্ক করে দিবা, এই যে D6, এই যে D5, বলবা সুন্দর করে লিখবা, তোমরা সৃজনশীল তো লিখতে পারো সুন্দর করে লিখবা যে ভাই এই যে 1 থেকে ডি এর মধ্যে ইলেকট্রন আছে, সুস্থিত আয়ন, এজন্য এটা হচ্ছে অবস্থান্তর ধাতু। সুন্দর, শেষ, চমৎকার, শেষ। এখন যদি তোমরা এখানে একটা এমসিকিউ দেখো যে ডি ব্লকের মৌল সংখ্যা কতটি, দেখো 41টা। দেখো আমরা তোমাদের যেটাই পড়াচ্ছি সেটাই পরীক্ষায় আসছে, এবং আমরা তোমাদের যা পড়াইছি যেগুলো এখানে নাই সেগুলো এমসিকিউ আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। তোমাদের কাছে সহজ লাগছে, তোমরা এটা পড়ছো। অনেকে বইটা পড়ে না, অনেকে বিভিন্ন ভাইদের শীট পড়ে, বিভিন্ন জায়গায় অন্য কিছু পড়ে। তোমরা একটু বইটা পড়ো, বইটা পড়তে হবে যদি মেডিকেলের জন্য পড়াশোনা করতে চাও। এবার যদি এদিকে আসো, এখানে একটা সুন্দর একটা কথা লেখা আছে যে সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, হ্যাঁ, কিন্তু সব অবস্থান্তর মৌল অবশ্যই ডি ব্লক মৌল। ওই যে সেই কথাটি কোন কথাটি? কথাটা ওই যে তোমাদের বায়োলজিতে পড়ছো না, যে সমস্ত ভার্টিব্রাই হচ্ছে কর্ডাটা, আর সমস্ত কর্ডাটা ভার্টিব্রা নয়। হ্যাঁ, ওই কথাটাই এখানে লিখছে, তাই না? ওকে, এবার আমরা যদি আরেকটু জায়গায় আসি, দেখো এফ ব্লক মৌল। সবার আগে একটা কথা বলতে হবে যে এফ ব্লক মৌলের সংখ্যা কতটা। এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টা। সহজ হিসাব, কতটা? 27টা। কোথায়? আচ্ছা, আমরা দেখি কোথায় আছে লেখা। কোথায় আছে লেখা? এই যে এখানে দেখো লেখা আছে, দেখো এই দেখো কয়টা, দেখো তো 27টা। এফ ব্লক মৌলের সংখ্যা 27টা। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে দেখো এফ ব্লক মৌল দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ল্যান্থেনাইটস, একটা হচ্ছে অ্যাক্টিনাইট। তো ল্যান্থেনাইট সিরিজ গুলো শুরু হয় হচ্ছে লুটেস, দেখো ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত 15টা মৌলকে আমরা বলতেছি ল্যান্থেনাইটস। আবার তুমি যদি দেখো অ্যাক্টিনাইট হচ্ছে, দেখো অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 15টি মৌলকে আমরা বলতেছি অ্যাক্টিনাইটস। এই দুটি শ্রেণীকে 30টি মৌলকে বর্তমানে আধুনিকতম পর্যায়ে লেখা হয়েছে, ঠিক আছে? আর এফ ব্লক যদি বলে যে এফ ব্লক মৌলের সংখ্যা কত, তাহলে বলবা হচ্ছে 27টা। বুঝতে পারছো? ওইটা বলবা না, বুঝি 30টা বলবো না, 27টা বলবা। এখন আসো, আমরা তোমাদের একটা পড়ালাম অবস্থান্তর ধাতু, তাই না? অবস্থান্তর মৌল পড়ালাম। এবার আসো আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। এই দেখো অন্ত অবস্থান্তর মৌল, এটা আবার কি জিনিস? অন্ত অবস্থান্তর মৌল কি জিনিস? অন্ত অবস্থান্তর মৌল তোমাদেরকে যদি একটু পড়াতে যাই, তাহলে তোমরা একটু এইদিকে আসো। দেখো অন্ত অবস্থান্তর মৌল কি? অন্ত অবস্থান্তর মৌল হচ্ছে, দেখো সুস্থিত আয়নে, ওরে বাবা, দেখো এই যে ও দেখো একটু ছোট করতে হবে। ওকে, দেখো এই যে দেখো, এখন দেখো এই যে সুস্থিত আয়নে যখন F1 থেকে F13 হবে, সেটাকে আমরা বলতেছি অন্ত অবস্থান্তর মৌল, ইনার ট্রানজিশনাল এলিমেন্টস। বুঝতে পারছো? তাহলে দেখো সুস্থিত আয়নে ইলেকট্রন বিন্যাস F1 হতে F13 হয়, তাদেরকে আমরা বলতেছি অন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টস। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ওই ওটার মতোই তো, এই দেখো D1 থেকে D10 ছিল, এটা F1 থেকে F13, সহজ কথা। এখন এখানে একটা উদাহরণই আছে, একটা উদাহরণ, সেটা কোথায় আছে? এই দেখো সিরিয়াম। যদি তোমাকে বলে অন্ত অবস্থান্তর মৌলের উদাহরণ কোনটি, চোখ বন্ধ করে লাগাবা কি? সিরিয়াম। এটা চমৎকার করে দাগায় নাও, সিরিয়াম 58। এবং সিরিয়াম কোন আয়নটা ইনার ট্রানজিশন? সেটা হচ্ছে Ce3+। দেখো যেখানেই সি আসে সেখানেই কেন যেন 3+ আসে, ঠিক আছে না? যেখানেই সি আসে সেখানে কি আসে? 3+ আসে। তোমাদেরকে কতবার শিখালাম, কি শিখালাম বলতো? যখন আমরা সিলাম পড়াইছিলাম তোমাদেরকে, সিলাম কিভাবে পড়িয়েছিলাম বলতো? সিলাম পড়েছিলাম সি অ্যালফাবেট নাম্বার 3, এই জন্য ত্রিস্তরী হবে। সি, সি দিয়ে ক্যাভিটি, তার মানে গহ্বর থাকবে। এম দিয়ে মনে রাখছিলাম মিসোডার্মাল, একটা মিসোডার্ম থেকে অরিজিন করবে। তারপরে পেরিটোনিয়াম মেমব্রেন দ্বারা আবৃত থাকবে, সেটাকে আমরা বলছিলাম একটা সিলম। তো সি দিয়ে আমরা 3 অনেক কথা মনে রাখবো। দেখো সি, এখানে দেখো সেরিয়াম Ce+, Ce3+, এটাও কিন্তু একটা ইনার ট্রানজিশন এলিমেন্টস, মানে অন্ত অবস্থান্তর মৌল। এখন তুমি যদি এটা মনে না রাখো তাহলে হবে, মনে রাখতে হবে যে ইনার ট্রানজিশন এলিমেন্টস, এটা হচ্ছে উদাহরণ কোনটি? তাহলে 1 লাখ টাকা কি? সেরিয়াম। বুঝতে পারছো? তুমি যদি ঘুমায় আসো, মনে করো একদম ঘুমায় আসো, একদম টায়ার্ড, তোমাকে তখন কেউ যা জিজ্ঞেস করছে, এই ভাই বলতো যে অন্ত অবস্থান্তর মৌলের উদাহরণ কোনটি, 1 লাখ দিয়ে উঠবা, 1 লাখ দিয়ে উঠবে, বলবো ভাই সেরিয়াম। বুঝতে পারো? তারপরে আবার ঘুমাবা। এদিকে যদি এবার একটু এদিকে আসো, তাহলে দেখো এখানে যদি আসো, তাহলে দেখো আমরা যদি আরেকটু আসি, দেখো এই যে গ্রুপ সংখ্যা তোমরা পারো যে এস ব্লক মৌলের ক্ষেত্রে কি, আমরা এগুলো আমরা পরে পড়াবো, এগুলো আবার একটু পরে পড়বো, আজকে একটু ধর্মগুলো পড়ি, হ্যাঁ? আচ্ছা,
তাই দেখো এটা যদি তোমাদের একবার বলে নিই যে এস ব্লক মৌল সময়ের যে লোকেশন বের করতে চাও, এস ব্লক মৌলের যে লোকেশন বের করতে চাও যে কোথায়, এর যত সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা হচ্ছে এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। আর পি ব্লকের মধ্যে 10 যোগ করতে হবে, ডি ব্লকের ক্ষেত্রে এটা ডি n - 1 বাই ডি, মানে যত পর্যায় স্তর থেকে 1 বিয়োগ করবা, আর এনএস এর মধ্যে যেটা ইলেকট্রন থাকবে সেটা। এইটা এত ইম্পর্টেন্ট, এটা আমরা পরে শিখবো, সমস্যা নাই। তোমরা এদিকে আসো, খেলা আছে আমাদের এই জায়গায়। দেখো এটা, এই যে এটা দেখো, এটা 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 খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ এটা দেখো, দেখো এটাতে তোমাদের কেউ পড়াবেই না এটা। হ্যাঁ এর মধ্যে যে খেলা আছে, এই খেলাটা দেখাই তোমাদেরকে। হ্যাঁ এটা কি আছে বলো তো, এটাতে খেলা আছে অনেক। হ্যাঁ ছোট বাবা, ছোট 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 ছোট, ভেরি গুড। আচ্ছা একটু উল্টো করে লেখা আছে বুঝছো, একটু একটু উল্টো করে লেখা আছে। তোমার বইয়েও কিন্তু এরকম করে কাট করে লেখা আছে বুঝছো। তো এই জন্য এখান থেকে কেউ তোমরা পড়ো না, এটা একটু পড়তে হবে। তুমি দেখো এখানে যে এই যে পদের সারণী টোটাল মৌল আছে কয়টা বলতো, 118টা মৌল আছে। এই 118টার মধ্যে বলবে ধাতু কয়টা বলতো, তুমি আকাশ থেকে বলবা, বেশিরভাগই জানে না, তোমার পড়োই না এটা ধাতু কয়টা। দেখো ধাতু কয়টা আছে, এই দেখো চিপার মধ্যে লেখা আছে, দেখছো? এই দেখো, এই দেখতে পাচ্ছ নাকি? এই দেখো ধাতু, এই দেখো কাট করে লেখা আছে, দেখো কাট হোক, কাট হয়ে দেখো ধাতু, ধাতু কয়টা আছে বলতো? 94টা। ধাতু কয়টা আছে বলো? 94টা। এবার বলো তো এই পরিসরে টোটাল অধাতু কয়টা আছে? অধাতু দেখো আছে হচ্ছে 18টা। ঠিক আছে, তাহলে ধাতু অধাতু আগে ভাগ করবা, যে ভাই ধাতু আছে 94টা, অধাতু আছে 18টা। এবার এই 18টার মধ্যে গ্যাস আছে হচ্ছে 11টা, কঠিন আছে 6টা, এবং একটা আছে তরল, তার নাম হচ্ছে ব্রোমিন। বুঝতে পারছো? এবার দেখো অপধাতু, অপধাতুর ইংরেজি হচ্ছে সেমি মেটাল বা মেটালয়েড। এই মেটালয়েড আছে হচ্ছে 6টা। বুঝছো? মনে রাখতে হবে কিন্তু। এখন তাহলে আমি তোমাকে এটা এইভাবে মনে রাখি, আমরা দেখো কিভাবে মনে রাখি। তুমি এইভাবে পড়বা যে ধাতু আর অধাতু মনে রাখবা না, তুমি মনে রাখবা ধাতু 94টা, অপধাতু ধাতুর পরে মনে রাখবো অপধাতু, অপধাতু 6টা। তাহলে 94 আর 6 কত হয়? 100। আর বাকিটা থাকে 18টা, আর 18টা হচ্ছে অধাতু। তাহলে কি মনে রাখবা প্রথমে? তাহলে মনে রাখবে এইভাবে যে ধাতু আছে কয়টা? ধাতু আছে হচ্ছে 94টা। আর অপধাতু কয়টা আছে? অপধাতু মানে হচ্ছে সেমি মেটাল, বুঝছো, বা মেটালয়েড। অপধাতু, অপধাতু আছে হচ্ছে 6টা। আর অধাতু কয়টা আছে বলো? অধাতু আছে হচ্ছে কয়টা? অধাতু আছে হচ্ছে 18টা। বুঝতে পারছো? 18টা একটু ইংরেজিতে লিখি নাকি? হ্যাঁ আচ্ছা, এটাকে কাটা দিলাম। হ্যাঁ 18টা, বুঝতে পারছো? 18টা। এখন কথা হচ্ছে এই যে অপধাতু, অপধাতুর মধ্যে 18টার মধ্যে 11টা আছে গ্যাস, গ্যাস আছে হচ্ছে 11টা। তারপরে দেখো কঠিন আছে হচ্ছে 6টা, 6টা। আর একটা আছে তরল, একটা আছে তরল, তার নাম হচ্ছে ব্রোমিন। বুঝছো? ব্রোমিন। ঠিক আছে, তাহলে ব্রোমিন তরল, এটা মনে রাখতে হবে। এবং ব্রোমিনের বি থেকে মনে রাখবা বন্যা। এ বন্যা মানে কি? বন্যা কি পানি ছাড়া কি বন্যা হয় নাকি? পানি ছাড়া কি বন্যা হয়? তুমি কি ওখানে দেখেছো যে শুকনায় শুকনা বা বন্যা দেখেছো? তাই পানি আছে এই জন্য বন্যা, বন্যা থেকে মনে রাখবা ব্রোমিন। তাহলে অধাতু মৌলের মধ্যে একটাই হচ্ছে তরল, সেটা হচ্ছে ব্রোমিন। এবং ধাতুর মধ্যে একটা কি কে উত্তর দিতে পারবে এটা বলো তো? তোমরা যে কয়জন ক্লাস করতেছো আল্লাহর মাল আল্লাহ জানো। এখন তোমরা আমাকে বলো যে ধাতুতে একটা তরল আছে, কে বলো? ধাতুর মধ্যে একটা তরল আছে, তার নাম কি বলতে পারবা? দেখি একটু বলো দেখি, কে কেমন পারো দেখাও তোমাদের খেলা। বলো ধাতুতে তরল কয়টা? কে কল দিছিল রে? মার্কারি, সাবাস। কে বলছে? এই স্মৃতি বলছো, স্মৃতি সাবাস। মেয়ে তো নয় যেন আগুনের গোলা, সাবাস স্মৃতি, তুমি ঠিক বলেছো, মার্কারি। হ্যাঁ তাহলে দেখো, তাহলে ধাতুর মধ্যে একটা আছে তরল, সেটা হচ্ছে মার্কারি। হ্যাঁ মার্কারি কিন্তু তরল। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে, পরীক্ষা এগুলো আসবে। হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু 100 জনের মধ্যে 99 জনকে বাদ দেওয়া যাবে। বুঝতে পারছো? এগুলো দিয়ে। এখন আসো, এই যে অপধাতু যে 6টা আছে, এই অপধাতু 6টা আমাদের একটু মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখি, আমরা মনে রাখি এভাবে যে বিএসজি তে সবাই আসো। বুঝছো? এভাবে মনে রাখি যে বিএসজি তে সবাই আসো। বিএসজি তে সবাই আসো মানে কি?
মানে হচ্ছে বি দিয়ে মনে রাখবা হচ্ছে, দেখো বি দিয়ে মনে রাখবা হচ্ছে ব্রোমিন, সরি বোরন, বোরন, হ্যাঁ ব্রোমিন আর মনে রাখো না, বোরন, হ্যাঁ ব্রোন, বি দিয়ে বোরন, হ্যাঁ। তারপরে এস দিয়ে মনে রাখবা সিলিকন, জি দিয়ে মনে রাখবা জার্মেনিয়াম, বুঝতে পারছো, টি দিয়ে মনে রাখবা টেলেনিয়াম, বুঝতে পারছো। এই যে এই জায়গায় এইটাই লিখো, এই জায়গায় লিখে রাখো, এই যে এই চিপাইয়ের মধ্যে লেখা আছে, এই চিপার মধ্যে লিখে রাখো, বই দাগানো শিখো, এইভাবে লিখো, বুঝতে পারছো। আর টি দিয়ে মানে টেলেনিয়াম, এই যে সবাই থেকে এসবি, এসবি দিবা, এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, আর এস থেকে মনে রাখবা আর্সেনিক, বুঝতে পারছো। এইগুলা কি বলতো, এইগুলা হচ্ছে অপধাতু, বুঝছো। পরীক্ষায় আসে ডাইরেক্ট প্রশ্ন যে নিচের কোনটি অপধাতু নয়, নিচের কোনটি অপধাতু দেখবা, তারপরে এর প্রশ্ন দেখবা যে আসছে পরীক্ষায়, তাহলে পারতে হবে। এখন এইগুলো যদি আমাদের পড়া শেষ হয়ে যায়, তাহলে এখানে আরেকটা সুন্দর একটা জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে যদি বলি যে এখানে একটা সুন্দর জিনিস, কি সুন্দর জিনিস হচ্ছে এই যে 118টা মৌল আছে, এই 118টা মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম আছে কয়টা মৌলের? এখানে একটা সুন্দর প্রশ্নের উত্তর আছে, সেটা হচ্ছে 21টা। দেখো এই দেখো এখানে যে 118টা মৌল আছে, তার মধ্যে 21টা মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে হয় না, একটু ব্যতিক্রম আছে, বুঝতে পারছো। তাহলে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে 21টা মৌলের ইলেকট্রন বিন্যাসে সাধারণত ব্যতিক্রম আছে, বুঝতে পারছো। এই যে চিপাই লেখা আছে, এই যে চিপাই দাগাও দাগাও, বুঝতে পারছো, এই গ্রুপে তোমরা দাগায় ছবি দিবা, বুঝছো। তাহলে এটা কিন্তু তোমাকে পারতে হবে। এবার যদি তুমি আরেকটু নিচে আসো, এবার তাহলে আমাদের কিন্তু এখানে পড়া শেষ। এখন যদি তোমরা একটু নিচে আসো, এর ক্লিন হয় না কেন? ক্লিন হয়ে গেছে, হ্যাঁ। এখন এদিকে আসো, ওকে আমরা একটু বড় করি, হ্যাঁ ওকে ওকে। এবার আসো আমরা যদি একটু পড়ি যে ইলেকট্রন বিন্যাসতে মৌলের অবস্থান নির্ণয়, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় করবো, তাই তো। আচ্ছা, এটা আমরা শিখে ফেলছি যে পর্যায় সারণী আমরা কিভাবে নির্ণয় করবো, এটা আমরা পড়ে ফেলছি, এটা আমরা আরেকটু পরে পড়বো, কারণ যখন আমরা একদম হিসাবে যাবো তখন আমরা বের করবো, হ্যাঁ। তাও তুমি তোমরা দেখো সহজ হিসাব চিন্তা করো, হ্যাঁ একটু চিন্তা করো, যদি এস গুলো হয়, এস ব্লকের ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? ধরো এস ব্লকের ক্ষেত্রে দেখো আমরা যদি বলি তোমাদেরকে একটু, এস ব্লকের ক্ষেত্রে কিভাবে বের করবা? সহজ। দেখো পর্যায় সংখ্যা নির্ণয়, পর্যায় সংখ্যা মানে কি? পর্যায় সংখ্যা মানে মৌলিক ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে এনার মানই হচ্ছে মৌলিক পর্যায় সংখ্যা নির্ণয় করে। মনে করো আছে 3D, 3D মানে কি বলতো, এই এন এর মান হচ্ছে 3, এন এর মান কত 3, তার মানে কয় নাম্বার পর্যায়ে আছে? 3 নাম্বার পর্যায়ে আছে। তারপর ধরো আছে 2s, তার মানে 2 নাম্বার পর্যায়ে আছে। এটা এইভাবে সহজ। তাহলে দেখো পর্যায় বের করবা হচ্ছে মানে এর যে SPDF এর সামনে যেটা থাকবে ওটাই হচ্ছে n, এটাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমরা চ্যাপ্টার 1 এ পড়বা, চ্যাপ্টার 2 এ পড়বা এটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এগুলো কি জিনিস, বুঝছো। তাহলে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এই 3 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পর্যায় নাম্বার, কয় নাম্বার পর্যায়ে আছে। পর্যায় নাম্বার মানে কি বলতো, পর্যায় নাম্বার মানে হচ্ছে এই যে নিচ দিকে, হ্যাঁ নিচ দিকে যেটা, এই যে এটা, হ্যাঁ এটা এটা এটা, ঠিক আছে। এখন আসো গ্রুপ সংখ্যা কিভাবে জানতে? পর্যায় সংখ্যা নিয়ে কেউ কখনো প্যারা খায় না, গ্রুপ সংখ্যা নিয়ে পড়া খায় না, এগুলো সহজ, দুনিয়ার সহজ। তাহলে দেখো এই যে গ্রুপ সংখ্যা নির্ণয় করবা কিভাবে বলতো, এই যে এস ব্লক মূল্য কি করবা, দেখবা এস এর ক্ষেত্রে এস দেখো এনএস, ধরো NS1 NS2, হ্যাঁ NS2। দেখো এস এর ক্ষেত্রে বলতো এস এর কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 1 আর 2 থাকতে পারে। যদি এস এ 1 থাকে তাহলে বলবো 1 নম্বর গ্রুপে, যদি বলতো এস এ 2 থাকে, NS এ 2 থাকে, তাহলে 2 নম্বর গ্রুপে। কিন্তু একটা খেলা আছে, খেলাটা হচ্ছে হিলিয়াম, হ্যাঁ হিলিয়ামটা কিন্তু 18 নম্বর গ্রুপে, বুঝতে পারছো। আবার বলো না ভাই হিলিয়ামে তো 2টা আছে, হিলিয়াম 2 নম্বর গ্রুপে, তাহলে কিন্তু তোমার মাথা ফাটাবো, বুঝতে পারছো। তাহলে কিন্তু এটা কিন্তু পারতে হবে যে NS1 থাকলে 1 নম্বর গ্রুপ, NS2 থাকলে 2 নম্বর গ্রুপ, মানে এসে যে কয়টা ইলেকট্রন আছে সেই কয় নম্বর গ্রুপে আছে, বুঝতে পারছো। ওকে, তাহলে কথা হচ্ছে তোমাদেরকে যদি একটু এদিকে আসে, হ্যাঁ কোথায় আসবে, আচ্ছা দেখি এটা আসো দেখি, বাবারা এখানে আসো তো, এই এটা দেখো, এই যে এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন বলে, এটা সোডিয়াম, এই দেখো সোডিয়াম, তাই না, এই দেখো সোডিয়াম। এই সোডিয়ামের ক্ষেত্রে তুমি যদি দেখো, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন 3s1 আছে, তাই না। তার মানে সোডিয়াম কয় নাম্বার গ্রুপে আছে বলতো? 1 নাম্বার গ্রুপে আছে, 1 নাম্বার গ্রুপে আছে, তাই না। এবং কয় নাম্বার পর্যায়ে আছে বলতো? এই যে 3 মান কত বলতো? 3 আছে, তাহলে n এর মান 3, তাহলে বলবা যে ভাই 1 2 3 নম্বরে আছে, 3 নম্বরে কিন্তু 1 নাম্বার গ্রুপে আছে, শেষ। দেখো পর্যায় 3 গ্রুপ 1,
এই তোমরা কি এগুলো বুঝতেছ? এগুলো জগতের সহজ প্রশ্ন না, দুর্ভাব প্রশ্ন না, তোমাদের এগুলো পারার কথা। এবার আসো যে আচ্ছা পি ব্লকটা একটু শিখে। হ্যাঁ, পি ব্লকের ক্ষেত্রে কি করবা? পি ব্লক, হ্যাঁ পি ব্লকের বেলায় কি করবা? এই যে ইলেকট্রন সংখ্যা যত থাকবে এই ইলেকট্রনের সংখ্যার সাথে 10 যোগ করবা। কি করবা? NS1 NS2 সাথে কি করবা? জাস্ট 10 যোগ করবা। NP1 NP6 গ্রুপ সংখ্যা 10 যোগ করবা। ঠিক আছে, মানে NS2 যে কটা ইলেকট্রন থাকবে, NP2 যে কটা ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনের সাথে 10 যোগ করবে, তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন ধরো এটা হচ্ছে পি ব্লক, দেখো NS2 আছে NS5 আছে, তাহলে 5 আর 2 কত হয় বলো তো? 5 আর 2 হয় হচ্ছে 7। এই দেখো 7 সাথে 10 যোগ করে হয়ে গেছে 17। আর এই 3 আছে, এই যে 3s 3p আছে, এই জন্য গ্রুপ পাওয়ার সংখ্যা 3। সহজ, সেগুলো পারবা তোমরা। এগুলো তোমরা কি করবা? পারবা। আর ইয়া কি এফ ব্লক, ডি ব্লক কি? এই ডি ব্লক কি? ডি ব্লকের ক্ষেত্রে কি করবা? যে সর্বশেষ ইলেকট্রন যোগ করে দেবা, যে সর্বশেষ যে ইলেকট্রন আছে। দেখো এই দেখো 5 আর 1 6, এই দেখো 5 আর 1 6 গ্রুপ। আর 4 নাম্বার সর্বশেষ 4টা ইয়া আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই জন্য পদের সংখ্যা 4। এগুলো সহজ, এগুলো আমরা জানি তোমরা পারবা, এগুলো নিয়ে প্যারা নাই। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা, যে বিভিন্ন ব্লকের মৌলের সাধারণ ধর্মাবলী। এগুলো সাধারণত তোমাদের টিচাররা বলবে যে এগুলো তোমরা নিজেরা পড়ে নেবা, কিন্তু এই পড়াগুলোর মধ্যে একটা খেলা আছে। খেলাটা হচ্ছে এগুলো মনে রাখতে হবে, কারণ এই খেলাগুলো হচ্ছে মনে রাখতে হবে। এখন যদি তুমি এটা ভুলে যাও তাহলে তো হবে না, তাই না? পড়াটাকে মনে রাখতে হবে, তো এটা তোমাদের মনে থাকে না। তো মনে রাখার জন্য আমরা যদি একটু পড়ি, তোমরা কি আমরা তোমার সাথে একটু ইন্টারেক্ট করতে, জুমের মতো আমরা ইন্টারেক্ট থাকতে পারতেছে না, তেমন ইন্টারেক্ট থাকলে একটু চমৎকার হচ্ছে না বলো? একটু ইন্টারেক্ট থাকতে পারতেছে না তেমন, তাই না? তোমরা কি ক্লাস করতেছ? বাহ, বাচ্চারা ভালো ক্লাস করতেছে। ভুল হয়ে গেল। হ্যাঁ, ভুল এক সময় ফুল হয়ে যাবে, বুঝছো? জীবনে ভুলই এক সময় কি হয়ে যাবে বলো? ফুল হয়ে যাবে। হ্যাঁ, জীবনে দেখো কিছু মানুষ পৃথিবীকে ভালো কিছু উপহার দিতে গিয়ে, ভালো কিছু আবিষ্কার করতে গিয়ে একদম পৃথিবীর, হ্যাঁ পৃথিবীর একদম শেষ করে দিতেছে। দেখো অ্যালফ্রেড নোবেল, ও চিন্তা করলো যে পাহাড়গুলোকে ভেঙে সমতল করার জন্য, খাল খননের জন্য ও বানানো হচ্ছে ডিনামাইট, বোমা বানালো। বুঝতে পারছো? তার পরবর্তীতে মানুষ ওটাকে নিয়ে একদম জনগণকে মারা শুরু করলো, কিন্তু ও আবিষ্কার করছিল কি জন্য? ভালোর জন্য, তাই না বলো? তারপরে দেখো যে ওলার, কি বলতো, ফ্রেডরিক ওলার, ও আবিষ্কার করতে গেছে লেড সায়ানাইড, আবিষ্কার হয়ে গেছে ইউরিয়া। হ্যাঁ, তাহলে দেখো জগতে তুমি একটু মানে যে ভুলগুলো দেখবে এক সময় কি হয়ে যাবে? ফুল হয়ে যাবে। অনেক মানুষ জানতোই না এটা কি হবে, ভুলের জন্য ফুল আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে, তো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে যে ও কি করছে, ওর যে পেট্রি ডিস্ক ছিল, যে মিডিয়া কালচার মিডিয়া করে পেট্রি ডিস্ক রেখে গেছিল, একটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ওই মিডিয়া রেখে গেছে। তো ভুল করে ওই ফ্রিজে রাখে নাই, ফ্রিজে না রেখে চলে গেছে। 2 দিন পরে আসে থাকে ওখানে কিছু ছত্রাক জন্মাইছে। এই ছত্রাক থেকে একটা ইনভিজিবল কেমিক্যাল বেরোচ্ছে, যে কেমিক্যালটা ওই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলতেছে। তার মানে ওই বুঝলো যে ব্যাকটেরিয়াকে মারার জন্য নিচ্ছে একটা কেমিক্যাল আছে, যেটা এই ছত্রাক রিলিজ করতেছে। পরবর্তীতে ছত্রাক থেকে কিন্তু প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, নাম হচ্ছে পেনিসিলিন। তাহলে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আসো যে এস ব্লক মৌল। এস ব্লক মৌল নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করে ফেলছি। দেখো আমাদের সহজ লাগবে এখন যে এস ব্লক মৌল কয়টা বাবা? তুমি এখন সহজ করে বলবা যে এস ব্লক মৌল কয়টা। বলবা ভাই এস ব্লক মৌল হচ্ছে সর্বশেষ মানে সর্বশেষ ইলেকট্রন যেটা কি করবে, এস অরবিটালে যাবে, তাদেরকে আমরা বলবো এস ব্লক। এবং গ্রুপ 1 গ্রুপ 2 সহ এই দেখো হিলিয়াম সহ মোট 14টি মৌলকে আমরা বলছি এস ব্লক মৌল, তাই না? তাহলে দেখো এই এস ব্লক মৌলকে আমরা 2 ভাগে ভাগ করি, এস ব্লক মৌলকে 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল, আরেকটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বা অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে, তাহলে এই চমৎকার প্রশ্নটার একটু উত্তর দাও দেখি। এফ ব্লকের মৌল সংখ্যা কত? দেখি এটা বলো, দেখি বলো। এফ ব্লকের মৌল সংখ্যা 30 না? 30 কিনা বলো, বলো এফ ব্লক মৌল সংখ্যা 30 কিনা বলো দেখি। কে কে বলো 30? আমার সাথে একমত কে কে? হাত তোলো তো, বলো একটু বলো, কে কে বলবা যে এফ ব্লক মৌলের সংখ্যা কতটা? বলো বলো তো এফ ব্লক মৌলের সংখ্যা কতটা? 30, আমি বললাম 30, বলো।
বলো এ ব্লক মৌলের সংখ্যা কয়টা একটু বলো। সাতাশটা। হ্যাঁ হ্যাঁ, তিনজন ক্লাস করতেছি, আমি তুমি আর ড্যানিশ। হ্যাঁ, এটা কোনো কথা হলো? তোমাদের কি কারেন্ট নাই নাকি? রেকর্ড করে করে তোমাদের হয়ে গেছে অভ্যাস, তোমরা তো ভালো হলো না রে। হ্যাঁ, এখন আসো এই যে ক্ষার ধাতু। হ্যাঁ, কি বলতো ক্ষার ধাতু? হ্যাঁ, ক্ষার ধাতু কোনগুলো বলতো? ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এর যেগুলো মৌল। হ্যাঁ, তাহলে ক্ষার ধাতু কোনগুলা? এস ব্লক মৌল সমূহের গ্রুপ 1 এর মৌল সমূহকে আমরা বলতেছি হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে, ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো একটু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো দেখো গ্রুপ 1 এর কোনগুলো, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এটা আমরা মুখস্থ করি কিভাবে? আমরা মনে রাখি কি যে হাই লিনাকে কি করছে বলতো? লিনা কে রুবি কি করছে? রুবি। হ্যাঁ, রুবি রুবি শেষে। হ্যাঁ, শেষে ফেলেছে। এটাই মনে রাখছে আন্তর্জাতিক মানে নিমোনিক্স, মানে সবাই এটাই মনে রাখে। বুঝতে পারছো? তোমার ছাড়ো এটা বলবে, আমি এটা বলবো, জগতের সবাই এটাই বলবা। ঠিক আছে, মানে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা মুখস্থ করতে হবে যে গ্রুপ 1 এর কোনটি। পরীক্ষা আসবে সরাসরি ক্ষার ধাতু কোনটি। বুঝতে পারছো? তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবগুলো কিন্তু ক্ষার ধাতু, এবং তোমাকে এটা কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু খবর আছে, কিছুক্ষণ পরে আমরা আরো এটা বিস্তারিত পড়াশোনা করব। এবার আসো গ্রুপ 2, গ্রুপ ক্ষার ধাতু গেল। তো মৃৎ ক্ষার ধাতু, তারপরে কি আছে বলতো? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কোনগুলা? দেখো গ্রুপ 2 এর ধাতব মৌল সমূহ হচ্ছে বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাহলে এইগুলো আমরা মনে রাখি এইভাবে যে বাংলাদেশে, মানে ধরো বিডি মনে রাখলাম, বাংলাদেশের, বাংলাদেশ লিখলাম। ঠিক আছে, বাংলাদেশের মেয়েরা। হ্যাঁ, বাংলাদেশের মেয়েকে, হ্যাঁ, বাংলাদেশের মেয়েকে সুন্দরী, সুন্দরী বলে রে। কি মনে রাখবো বলতো? বলে রে। ঠিক আছে, মৃৎ ক্ষার ধাতুগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে যে বাংলাদেশের মেয়েকে সুন্দরী বলে রে। দেখো তোমাদের কিন্তু একটু প্রশংসা করে দিলাম যে আমরা তোমাদের কি বলছি বলতো? সুন্দরী বলছি। তাহলে দেখো বিডি থেকে মনে রাখবা বেরিলিয়াম, যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। হ্যাঁ, সুন্দর করে কিন্তু এটা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, রেডিয়াম, এটা সমস্ত করে মুখস্থ করে ফেলবে, এটা লাগবে। এগুলো মৃত্তিকায় পাওয়া যায়। দেখো এই ধাতুগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড কার্বোনেট লবণের সাথে মৃত্তিকায় পাওয়া যায়, এই জন্য আমরা বলতেছি কি বলতো? মৃৎ ক্ষার ধাতু। এখন যদি তোমরা আরেকটু নিচে আসো, তাহলে তার আগে আমরা একটু ক্লিয়ার করে নেই। এবার আসো নিচে আসো। নিচে আসলে আমরা এস ব্লক মৌল সমূহের ধর্মাবলী দেখতে পাবো। এস ব্লক মৌলের ধর্মাবলী। দেখো এস ব্লক মৌলের ধর্মাবলী, জেনারেল প্রপার্টিজ অফ এস ব্লক মেটালস। এস ব্লক মৌলের ধর্মাবলী কি? তো এস ব্লক মৌলের ধর্মগুলো যখন আমরা পড়াতে যাই, তখন আমরা একটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে এস থেকে একটা কথা মনে রাখবা। এস থেকে মনে রাখবা সফট। কি মনে রাখবো বলতো? সফট। সফট মানে কি বলতো? নরম। নরম, নরম, তাই না? এখন বলতো তোমার জীবনে, তোমার জীবনে কোন দুইজন মানুষ তোমার জন্য সবচেয়ে নরম এবং তোমার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে বলতো? হয় তোমার বাবা মা। তাহলে এস ব্লক মৌল হচ্ছে বাবা মা। মনে রাখবে এস ব্লক মৌল মানে কি বলতো? মা বাবা। বুঝতে পারছো? মা বাবা। আমরা আসলে এই এই কথা থেকে পুরো বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে ফেলবো। তোমরা চিন্তাই করতে পারবে না এটা কিভাবে মুখস্থ করা যায়। তার আগে দেখো, তাহলে দেখো এস ব্লক মৌল মানে কি? নরম। মা বাবা নরম, তাই না? তাহলে দেখো যারা নরম, মানে এরা নরম হবে, তার মানে এদের গলনাঙ্ক কি হবে? কম। অল্প একটু দিলেই গলে যাবে। স্ফুটনাঙ্ক কি? নরম। কোন অল্প একটু দিলেই ফুটে যাবে। ঠিক আছে, তাহলে এস ব্লক মৌলগুলোর দেখো মৌল সমূহের নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। তাহলে প্রথমে মনে রাখবে এস ব্লক হচ্ছে নরম। তাহলে যারা নরম তাদেরকে তুমি যদি অল্প একটু তাপ দাও, গলে যাবে। তোমার মাকে যদি একবার পাম দাও একটু, বলো আম্মা আমার কিন্তু আইফোন ছাড়া কিন্তু আমার ক্লাসে ঢুকতে দিবে না, কলেজে আইপ্যাড না ছাড়া আমার ক্লাস করতে দিচ্ছে না। বুঝতে পারছো? হ্যাঁ, আমার একটা বন্ধু, হ্যাঁ, ও বাইক কিনবে, বুঝছো? তো এখন বাপকে সকালবেলা কল দেয়, আব্বা বাইক না কিনলে কিন্তু আর মেডিকেলে পড়া যাচ্ছে না। ধরো এখানে একটু যাবো, কাজে লাগবে, হসপিটাল যাওয়া লাগবে, এটা যাওয়া লাগবে। তারপর বলবে সজীবও কিন্তু বাইক কিনবে। বুঝতে পারছো? হ্যাঁ, এদিকে আমি বাইক কিনবো না কোনোদিন। হ্যাঁ, মানে আমার মেডিকেলে আমার বাইক কেনার শখ নাই, টাকা নাই, পয়সা নাই, বাইক কিনবো থেকে। হ্যাঁ,
ও আবার খাওয়ার পরে আব্বা আব্বা ফোন দেয়, আব্বা বাইক না কিনলে বিভিন্ন পলিটিক্সের নেতার কাছে যাওয়া লাগে, তো ওখানে যেতে পারতেছে না, বাইকটা কিনে দাও। তো হচ্ছে এক বাবারে এক বেটা, ওকে আর বাপ বাইক কিনে দিবে না, বুঝতে পারছো? তো তোমরা বলবো হ্যাঁ। তাহলে দেখো মা বাবা হচ্ছে কি বলতো, নরম। তাহলে নরম যারা, তাহলে নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক। ওকে, এবার দেখো লিথিয়ামের গলনাঙ্ক দেওয়া আছে হচ্ছে 180। এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে, আমরা এটাই ভাবে মুখস্থ করি। দেখো এই যে লিথিয়াম, লিথিয়াম থেকে মনে রাখবা লিস 20, সরি লিসি 80, কি মনে রাখবা লিসি 80। তাহলে লিথিয়ামের হচ্ছে 180, বুঝতে পারছো? তাহলে কি মনে রাখবা লিথিয়াম লিসি 80। এবার আসো সিজিয়াম, সিজিয়াম হচ্ছে সি অ্যালফাবেট নাম্বার কত 3, 3 থেকে মনে রাখবা 30, 28 আর 30 কাছাকাছি থাকে, বুঝতে পারছো? এটা মনে রাখবা। এবার আসো এই যে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে মনে রাখবা, দেখো বেরিলিয়াম থেকে মনে রাখবা 12, কি মনে রাখবো তো? দেখো 12 মনে রাখবা, 12, 12 মানে কি, এই যে 12, 12 7 8, দেখো 12 7 8 মানে 1278, ঠিক আছে? বেরিলিয়াম 12। ওকে, আর রেডিয়াম মনে রাখবা R700, কি মনে রাখবা R700, বুঝতে পারছো? R700 এটা মনে রাখবা, বুঝতে পারছো? মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, দেখছো সংখ্যা আছে, তুমি সবকিছু মুখস্থ করে গেছো, পরীক্ষা আসবে বলো তো বাবা রেডিয়ামের গলনাঙ্ক কত, তুমি তখন শেষ নিয়ত। হ্যাঁ, তোমাকে এটা করতে হবে, বুঝছো? তাহলে দেখো লিথিয়ামের গলনাঙ্ক হচ্ছে লিসি 80 মানে 180, সিজিয়ামের হচ্ছে সি অ্যালফাবেট নাম্বার 3, 3 থেকে মনে রাখবা 28 মানে 30 আর 28 কাছাকাছি থাকে। বেরিলিয়াম থেকে মনে রাখবা 12 মানে 1278, আর রেডিয়াম থেকে মনে রাখবা R700 মানে 700°C। তাহলে দেখো প্রথমে আমরা নরম নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক করলাম। তারপরে দেখো আমরা কিন্তু আগেই পড়ে ফেলছি, কি পড়ে ফেলছি বলো দেখি? আগেই পড়ে ফেলেছি যে এই এস ব্লক মৌলগুলো হচ্ছে নরম সরম। তাহলে দেখো এস ব্লক মৌলগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি যে এস ব্লক মৌল হচ্ছে নরম। দেখো এই দেখো নরম নমনীয় ধাতু এবং সোডিয়াম ধাতুকে আবার কাটাও যায়, কি করা যায়? কাটাও যায়, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা আমরা এই পুরো গল্পটা পুরো ইয়েগুলো মনে রাখবো শুধুমাত্র একটা কথা দিয়ে, মা বাবা। কি মনে রাখবো বলতো? মা বাবা। তার মা বাবা হচ্ছে নরম, কি বলতো? নরম হৃদয়ের মানুষ। তাহলে নরম যারা, তাহলে নিম্ন গলনাঙ্ক হবে, নিম্ন গলনাঙ্ক হবে, নিম্ন স্ফুটনাঙ্ক হবে। এবং যারা নরম তাদেরকে তো কি করা যাবে? কাটা যাবে, তাই না? ছুরি দিয়ে কাটা যাবে। দেখবা যারা আমরা আবেগপ্রবণ, যারা আমরা একটু মানুষের কথা ভাবি, তারা সবসময় কষ্ট পাই, তাই না বলো? আর ধরো তুমি একটু মানুষের উপকার করছো, উপকার করছো মানে তোমাকে বাস দিবেই বাঙালি, কি দিবে? হ্যাঁ, বাঙালি কি করবে? বাস দিবেই, বুঝতে পারছো? তাহলে এটা একটু মনে রাখলা যে এস ব্লক মৌলগুলো হচ্ছে নরম নমনীয় এবং ধাতু গিজার ছুরি দিয়েও কাটা যায়। এবার আসো, এবার দেখো এরা, দেখো একবার চিন্তা করো, হ্যাঁ শুধু খালি এবার চিন্তা করো যে গ্রুপ একের ধাতু সমূহ এদের ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন এবং দুইটা দ্বিধনাত্মক আয়ন তৈরি করে। দেখো আমি তোমাকে বলি, দেখো আমাদের বাবা মা আমাদের জন্য যতটা ত্যাগ করে, অন্য কেউ ত্যাগ করবে কি? দেখো গ্রুপ 1 ইলেকট্রন ত্যাগ করে হয়ে যায় ধনাত্মক, তার মানে তোমার বাবা মা তোমার জন্য যেটাই ত্যাগ করে সেটা তোমার জন্য পজিটিভ। আবার গ্রুপ 2 দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে, ও হবে দ্বিধনাত্মক, বুঝতে পারছো? তার মানে আমাদের মা বাবা আমাদের জন্য ত্যাগ করছে এবং আমাদের জন্য সেটা পজিটিভ হচ্ছে। দেখো তার মানে এটা পজিটিভ আয়ন তৈরি করে, সবসময় কি করে? গ্রুপ এস গ্রুপ মৌলগুলো পজিটিভ আয়ন তৈরি করে, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো গ্রুপ 1 এবং 2 এর ক্যাটায়ন সমূহ কোনো বিজোড় এবং অযৌগ ইলেকট্রন না থাকায় এদের যৌগ সমূহ বর্ণহীন। একবার চিন্তা করো, আমি তোমাদের বলছি কি মা বাবা, তাই না? তাহলে বলো মা বাবা কি একা, না মা বাবা জোড়া? জোড়া। তাহলে এদের মধ্যে কোনো বিজোড় নাই, তাই না? মা বাবা একটা জোড়া জিনিস। ব্যাপার হচ্ছে মা বাবার, তুমি বলতো মা বাবার জীবন কি বর্ণহীন, বর্ণযুক্ত না বর্ণহীন? তারা কিন্তু কালারলেস, তারা এখন জীবনটাকে ওইভাবে কালারফুল করেনি। তোমার জীবনটাকে কালারফুল করতে গিয়ে তোমার বাবা মার জীবনটা কি হয়ে গেছে? বর্ণহীন হয়ে গেছে। সে এখন সেই একদম সুন্দর শার্টটা পরে না, সে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস একটা শার্ট পরে যাচ্ছে। সে ঘন্টায় ঘন্টায়, যে মনে করো যুবক বয়সে সে সপ্তাহে একটা জুতো ব্যবহার করতো, সে এখন 6 মাস পর্যন্ত একটা জুতো ব্যবহার করছে, জুতার চামড়া ছিঁড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে তার জীবনটা হয়ে গেছে কি? বর্ণহীন। তার মানে দেখো, তো মা বাবার জন্ম কি এগুলো, তাহলে গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো কি নাই? বর্ণহীন, এরা বর্ণ দেখায় না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোনগুলা? কিছু ব্যতিক্রম হলো এদের সাথে বর্ণযুক্ত ঋণাত্মক আয়ন বিশিষ্ট ডাইক্রোমেট এবং ক্রোমেট, ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এরা লবণগুলো বর্ণযুক্ত হয়, ঠিক আছে? এখন চিন্তা করো, এর নামই হচ্ছে ডাইক্রোমেট। ক্রোমেট, ক্রোম আচ্ছা ধরো তোমার তোমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজার দেখতে কিরকম বলতো? বর্ণযুক্ত না? তার মানে ক্রোমেট বা ডাইক্রোমেট এগুলো আসলে একটু ধরো মাঝে মাঝে ধরো একটু যারা একটু কালারফুল মানুষ,
যারা একটু বড় লোক মানুষ, তাদের সাথে থাকলে আমাদের জীবনটা একটু মাঝে মাঝে কালারফুল হয়ে যায়। তারা মনে করে একটু চিল করে, একটু ভালো থাকে, তাদের সাথে থাকলে জীবনটা একটু কালারফুল হয়ে যায়। তারা মনে রাখবে এদের সাথে যখন আসবে তখন কিন্তু এরা মাঝে মাঝে একটু কালারফুল হবে। ঠিক আছে, এবার আসো, ক্যাটায়ন সময়ের বিজোড় ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয়। মানে এদের মা বাবার কারোর প্রতি কোনো আকর্ষণ নাই, এরা চুম্বককে বলবে অতিসর বিকর্ষণ করে। ঠিক আছে, এরা কিন্তু ডায়াম্যাগনেটিক। এবার সব গ্রুপ একের ধাতু সমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। মানে এরা আয়ন তৈরি ইজিলি বলে ত্যাগ করে দিল। আয়ন কখন হবে? যখন ইলেকট্রন ছেড়ে দিবে, তো ইজিলি ছেড়ে দেয়। কি করে? বাবা ইজিলি চলে যা, বাপ মা থেকে টাকা দিতে কি কষ্ট করা লাগে? এদের তুলনায় গ্রুপ 2 এর আয়ন সমূহের আয়নীকরণ শক্তি একটু বেশি হয়। ওকে, এবার আসো, এস ব্লক মৌল তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। আমি বলেছি যে এর মা বাবা হচ্ছে সবচেয়ে পজিটিভ মৌল, তাই না? তাহলে দেখো সবগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক, এটা মনে রাখবা। এস ব্লক মৌল হচ্ছে তীব্র বিজারক রূপে কাজ করে। তাহলে বিজারক আমরা কাদের বলি? এই বিজারক কাদের বলি? যারা কি করে? হ্যাঁ, যারা কি করে বিজারক রূপে কাজ করে। বিজারক মানে কি? যারা ইলেকট্রন ছাড়ে দিয়ে যেটা হয় সেটা বিজারক। ওকে, এবার আসো, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় কি করে? বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এইটা বেরিলিয়াম থেকে মনে রাখবা, বাবা হচ্ছে বেরিলিয়াম আর মা হচ্ছে ম্যাগনেসিয়াম। মা বাবা তো বর্ণহীন, তার মানে এদেরকে যদি তুমি বুনসেন বানানোও দাও তাও এই কালার দিবে না, বলবে আমার মধ্যে কোনো রং লাগে নাই। কি লাগে নাই? রং লাগে নাই। তোমার বাবা যদি একটু রং করতে চায়, তোমার মা বলতে বুঝাবো যে তুমি রং করতে আসছো। বুঝতে পারছো? তার মানে বাবা মার কোনো রং নাই, একে যদি বুনসেন শিখাই দাও তাও রং সৃষ্টি করবে না। কিন্তু এই যে বাকি যেগুলো আছে, মা বাবা মানে বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া বাকিগুলো কি দিবে? বর্ণ দিবে। এটা একটু এইভাবে মনে রাখা যায়। ঠিক আছে, ব্যাপারগুলো দেখো, এগুলো কিন্তু তোমাদেরকে মানে এগুলো কিন্তু সহজ, কিন্তু এগুলো মনে রাখার একটা গল্প আছে। এই গল্পটা তোমাদের পড়তে হবে, কারণ এই গল্পটা ছাড়া তুমি কিন্তু এটা মনে রাখতে পারবে না। বুঝতে পারছো? তারপরে যদি আমরা একটু আরো নিচের দিকে যাই, তাহলে দেখো, এবার আসো। আচ্ছা, তার আগে একটু দেখি তোমরা আসলে ক্লাসে আসো না চলে গেছো। তোমরা কি আরো ক্লাস করতে চাও না ক্লাস করতে চাও না? অলরেডি আমরা 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলেছি। চলো আমরা দেখি আগে তোমাদের অবস্থা কি। হ্যাঁ, এখন তোমার মাঝে মাঝে তোমরা 5 জন ক্লাস করো, মাঝে মাঝে কেউ ক্লাস করো না, ব্যাপার কি? হেই, তোমরা কি ক্লাস করতেছ? তোমরা কি আরো পড়তে চাও না আজকের মতো টাটা বাই বাই খতম? বলো। একটু বলো, কথা বলো। হ্যাঁ বলো, ক্লাস করতে চাও না আজকের মতো এখানে আমরা রেখে দেবো? আছি ভাইয়া, ক্লাস কি করবো? আরো আরো পড়বা আফসানা? দেখো, এই যে এমসিকিউটার উত্তর তোমরা বলো। এই উত্তরটা এমসিকিউ বলে, এই এমসিকিউর উত্তরটা বলে খোদা ভাই ভাই। হ্যাঁ বলো, এটার উত্তর কি হবে আফসানা? বলো। এই যে এটার এমসিকিউ তোমাদের শেখালাম যে নিচের কোনটি অপধাতু, বলো এটার উত্তর বলো দেখি। জি করবো? হ্যাঁ, আর করিস না, যা খিদে লাগছে, বাড়িতে রুমে যে খাওয়া লাগবে। হ্যাঁ, খালেদা খানম। খালেদা খানম মানে তুমি ইয়ে না? ওই জন্য কি নাবিলা না তুমি? হ্যাঁ নাবিলা, বুঝতে পারছি। হ্যাঁ, বলো এটার কি হবে? এই যে এটার এমসিকিউটা বলো। এ হবে, হ্যাঁ এ হবে। দেখো তো পারছো, তোমরা পারতেছো, তোমরা তো পারতেছো। হ্যাঁ, তার মানে আমাদের পড়ানো ঠিক আছে, তাই না? তাহলে এই যে যেগুলো বললাম এগুলো একটু মুখস্থ করো। হ্যাঁ, এগুলো মুখস্থ করবা এবং রয়্যাল গ্যাটের এমসিকিউ কি করবা? প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওই যে সুন্দর করে এমসিকিউ বের করে এমসিকিউ ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করতে হবে এবং আগামী দিন আমরা পি ব্লকের নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, পি ব্লক নিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, পি ব্লক নিয়ে পড়াশোনা করবো আমরা। প্রত্যেকটা কিন্তু এরকম ধরে ধরে আমরা পড়াবো। বুঝতে পারছো? আমাদের দেখো, আমরা বলি আমাদের ক্লাস এবং অন্যদের ক্লাসের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে আমরা তোমাকে হাজারি স্যারের বইয়ের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লাইন ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়াবো।
তোমার একটা ইনফরমেশন তোমার মিস যাবে না, বুঝতে পারছো? এবং তোমরা এটুকু শিওর থাকতে পারো, প্রশ্ন কিন্তু আসলে এখান থেকেই হবে, বই থেকে হবে। তোমার কোনো ভাইয়ার শিট দেখে স্যাররা প্রশ্ন করবে না, প্রশ্ন করবে টেক্সট বুক দেখে, এই বই দেখে প্রশ্ন করবে। সো তোমাদেরকে বইগুলো পড়তে হবে, বই ধরে ধরে বই পড়ার অভ্যাসটা তোমাদের করতে হবে, বুঝতে পারছো? কারণ তোমরা এইচএসসিটাও ভালো করবা, অ্যাডমিশনও ভালো করবা, বুঝতে পারছো? তো আমাদের ক্লাসগুলো হয়তো সম্ভবত মোস্ট প্রবাবলি আমরা ক্লাসগুলো যে নিব, এই মোস্ট প্রবাবলি ক্লাসগুলো আমাদের হচ্ছে এখন স্মার্ট বোর্ডই হবে হয়তো, ঠিক আছে? তো তোমাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল, দেখা হবে আবার কোনো একদিন, বুঝতে পেরেছ? ওকে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে। তো